নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম সায়ন ঘোষ, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও একটু আলাদা হবে। আজকে আমরা জানার চেষ্টা করব কি স্টক মার্কেটে যদি আমাকে আর্নিং করতে হয় তাহলে কীভাবে করা যেতে পারে। আমরা জানি স্টক মার্কেটে আমরা ইনভেস্টিং করতে পারি, রাইট? একদম লং টার্ম ইনভেস্টিং করছি, তার সাথে সাথে আমরা ট্রেডিং করতে পারি। হ্যাঁ কি না? ট্রেডিং করা যায়। তো আজকে পুরো ভিডিওটা ট্রেডিংয়ের উপরে থাকবে। আজকে আমরা জানবো কত রকম টাইপ অফ ট্রেডিং স্টাইল হয়, কোন ট্রেডিং স্টাইল আমার জন্য বেটার আর কোন ট্রেডিং স্টাইল আপনার জন্য বেটার। অনেকে আছেন যারা জব করছেন, অনেকে আছেন যারা বিজনেস করছেন, অনেকে আছেন যারা হাউস ওয়াইফ, অনেকে আছেন যারা জাস্ট কলেজ পাস আউট করেছেন, নতুন কোনো জব খুঁজছেন। তো তাদের জন্য কোন ট্রেডিং স্টাইল বেটার হতে পারে ওটার ব্যাপারে আজকে ডিটেলসে ডিসকাস করব। আমরা এটাও জানার চেষ্টা করব কি কোন ট্রেডিং স্টাইল কোনটা থেকে বেটার। আমরা জানি দুটো ট্রেডিং স্টাইল থাকে, একটা হয় সুইং ট্রেডিং, আরেকটা হয় ইন্ট্রাডে ট্রেডিং। তো সুইং ট্রেডিং কি ইন্ট্রাডে ট্রেডিং থেকে বেটার, ইয়া ইন্ট্রাডে কি সুইং থেকে বেটার, ওটাই আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলুন স্টার্ট করা যাক। একটু আমি এখানে স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ, আমরা একটু স্ক্রিন শেয়ার করবো। এখানে জাস্ট একটা চার্ট ওপেন করা এইচডিএফসি ব্যাংকের। চার্টে ডিসকাশন নেই, আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাইছি আপনাকে একটু। আমরা দেখি হোয়াইট বোর্ডে বুঝি কি কত রকম টাইপ অফ ট্রেডিং হয়। আমরা যদি ট্রেডিংয়ের কথা বলি, আমরা জানি সুইং ট্রেডিং হয়, আরেকটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। এবার ডিফারেন্স যদি আমরা জানতে হয় কি সুইং ট্রেডিং কাকে বলে। সুইং ট্রেডিংয়ে নর্মালি আজকে একটা স্টক কিনছি, হয়তো 10 দিন পর বিক্রি করলাম, 20 দিন পর বিক্রি করলাম, হয়তো 30 দিন, 1 মাস পর বিক্রি করলাম, রাইট? তো এইরকম টাইপ অফ ট্রেডিংকে যেখানে স্টক একদিনের বেশি রাখা হয় সেটাকেই বলা হচ্ছে কি সুইং ট্রেডিং। বাট যদি আমরা ইন্ট্রাডে ট্রেডিং করি, এর মানে কি? এর মানে হচ্ছে আজকেই স্টক কিনছি, আজকেই এক্সিট করে দিচ্ছি। আজকে একটা স্টকের ছোট মোমেন্টাম ক্যাচ করলাম, বেরিয়ে গেলাম, নেক্সট দিনের জন্য টেনশন নেওয়ার দরকার নেই। আজকে যদি একটা স্টকের মধ্যে ফলিং চলে আসে, মানে একদম খুব জোরে পড়ছে, মার্কেটে কোনো নেগেটিভ নিউজ রয়েছে, আমি শর্ট সেল করেও পয়সা কামিয়ে নিচ্ছি। এটা সুইং ট্রেডিংয়ে পসিবল না, রাইট? তো আজকে আমরা জানবো কি কোন ট্রেডিং কোনটার জন্য বেটার, আর ইন্ট্রাডে ট্রেডিং করতে হলে কি কি আমাকে মাথায় রাখতে হবে, সুইং ট্রেডিং করতে হলে কি কি আমাকে মাথায় রাখতে হবে। তো প্রথমে আমি ইন্ট্রাডে ট্রেডিং যাবো। আমরা এই জানি ইন্ট্রাডে ট্রেডিং ওয়ান অফ দ্য ডিফিকাল্ট জব। ইন্ট্রাডে ট্রেডিং করতে হলে কি কি আপনার জানা দরকার। তো সবচেয়ে প্রথমে আমি বলবো প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন মানে হচ্ছে ধরুন সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স হলো, ক্যান্ডেল স্টিক হলো, চার্ট প্যাটার্ন হলো, যে প্লেন চার্টে যেটা আমরা দেখছি সেটাকে বলা হচ্ছে প্রাইস অ্যাকশন। তো এটা জানা কিন্তু মাস্ট। এরপর চলে আসে ইন্ডিকেটার্স। এবার অনেকে কি আছে যারা ইন্ডিকেটর একটু বেশি ভালোবাসে, অনেকে আরএসআই ইউজ করে, অনেকে ইএমআই ইউজ করে, অনেকে এমএসিডি ইউজ করছে, অনেকে অন্য অন্য প্ল্যাটফর্ম, অন্য অন্য ইন্ডিকেটার্স ইউজ করছে। ঠিক আছে? তো ডিপেন্ড করছে আপনার উপরে আপনি কোন টাইপ অফ ইন্ডিকেটর ইউজ করবেন। এগুলো ইউজ করে নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা স্ট্র্যাটেজি বানাই, আমাদের রুলস বানাই কি আজকে যদি আমাকে স্টকে এন্ট্রি নিতে হয়, কোনো বাই বা সেল করতে হয়, তাহলে কি রুল ফলো করব, কি স্ট্র্যাটেজি ফলো করব। ঠিক আছে? এমন না কি রোজানা নতুন নতুন স্ট্র্যাটেজি। একটা জিনিস মাথায় রাখবেন, যখন ইন্টারডে ট্রেডিং করতে হয় আমরা মেনলি একটা বা দুটো স্ট্র্যাটেজি ফলো করব, তার চেয়ে বেশি কোনো স্ট্র্যাটেজি ফলো করা উচিত না। ঠিক আছে? তো এইটুকুর মধ্যে যদি আপনার কন্ট্রোল থাকে তো ডেফিনেটলি ইন্টারডেতে ভালো ইনকাম করতে পারবেন, রাইট? এটা ছাড়া আপনার ট্রেডিং সাইকোলজিও কিন্তু খুব বেটার হওয়ার কথা, মানে বেটার হওয়ার দরকার। তো ট্রেডিং সাইকোলজির মধ্যে গ্রিড চলে আসে কি আমি কত প্রফিট করতে পারি, আসবো এর উপর আসছি আমি একটু পরে। গ্রিডিনেস চলে আসে, দেন চলে আসে আপনার কি আমার পজিশন সাইজিং, কত পজিশন সাইজিংয়ে আমরা কাজ করব, কত কোয়ান্টিটিতে আমরা কাজ করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আস্তে আস্তে আছে আরও পয়েন্ট আমি বলবো। এবার এটা তো হলো আপনার ইন্ট্রাডে। এবার ইন্ট্রাডেতে আরেকটা পয়েন্ট হচ্ছে টাইম ফ্রেম। কোন টাইম ফ্রেম আমার জন্য বেটার যদি ইন্টারডে ট্রেডিং করতে হয়? তো নর্মালি এটা সাজেস্টেড থাকে কি 15 মিনিট টাইম ফ্রেম বা 30 মিনিট টাইম ফ্রেম আমরা ইন্টারডের জন্য ইউজ করতে পারি। হ্যাঁ কি না? আপনারা কি টাইম ফ্রেম ইউজ করেন আমাকে বলবেন। সাথে সাথে এটাও জানাবেন কি আপনারা ট্রেডিং করেন না ইনভেস্টিং করেন। ট্রেডিংয়ের মধ্যে কোন টাইপ অফ ট্রেডিং করছেন, ইন্টারডে ট্রেডিং না সুইং ট্রেডিং, কোনটা আপনার বেশি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, রাইট? চলুন এবার এটা তো চলো আমরা ইন্টারডে ট্রেডিং দেখলাম, একটু সুইং ট্রেডিং দেখি। সুইং ট্রেডিং কী হয়, ওখানে সেম জিনিস, ওখানেও প্রাইস অ্যাকশন দেখবো, ওখানেও ইন্ডিকেটর দেখতে পারি, ওখানেও সেম আপনার একটা স্ট্র্যাটেজি থাকা দরকার। বাট একটা যে ডিফারেন্স হচ্ছে এখানে হচ্ছে টাইম ফ্রেম, এখানে বড় টাইম ফ্রেম আমরা কাজ করি। আরেকটা খুব ভালো ডিফারেন্স আছে, সেটা হচ্ছে রোজানা ট্রেড করতে লাগে না। ইন্টারডে ট্রেডিংয়ে রোজ মার্কেট ওপেন হচ্ছে, রোজ আমরা
চার্ট দেখবো, রোজ এখানে বাই করব, ওখানে সেল করব। বাট সুইং ট্রেডিং এমন কিছু নেই। আসুন আরামসে মাস শেষে ধরুন 4টে বা 5টে আমরা এন্ট্রি করলাম, 4টে বা 5টা স্টক আমরা বাই করলাম, তার বেশি না, ওইটুকুতে আমাদের কাজ হয়ে যাবে। দেখাবো এখানে, ভালো করে বুঝবেন। তো এখানে মেনলি যে আমাদের টাইম ফ্রেম আমরা ফলো করব সেটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম, নাহলে উইকলি, অর এলস আপনি চাইলে মান্থলি টাইম ফ্রেমও দেখতে পারেন। ঠিক আছে, চলুন একটা ছোট এক্সেল শিট দেখাই, একটু বোঝার চেষ্টা করব কি কত রিটার্ন, কত আরওআই জেনারেট হতে পারে কোন টাইপ অফ ট্রেডিং এ। তো আমি এখানে একটু ক্লিয়ার করলাম। এই এক্সেল শিট আপনাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম একবার। এই এক্সেল শিটে একটু দেখে নেব কোন টাইপ অফ ট্রেডিং এ কত কি রিটার্ন জেনারেট করা যায়। একদম সিম্পল, একদম সিম্পল। এই এক্সেল শিটকে একটু মডিফাই করা আছে আগেবার থেকে। তো এখানে ধরুন আমি ক্যাপিটাল কনসিডার করলাম, সেটা হচ্ছে 30,000 টাকা, রাইট? আমাকে বলবেন আপনারা যখন ইন্ট্রাডে ট্রেডিং করেন কত ক্যাপিটাল ইউজ করেন, আর ওই ক্যাপিটালে আপনি রিস্ক কত রাখছেন। আইডিয়ালি যদি আমি কথা বলি, যদি রিস্ক রাখতেই হয়, আপনারা দেখুন অনেকে বলেন কি স্যার আমি তো 5 টাইম লেভারেজ পাবো, 30,000 টাকা ক্যাপিটাল দিয়ে আমি 1.5 লাখ টাকার 5 টাইম লেভারেজে 1.5 লাখ টাকাই আমি এখানে স্টক বাই সেল করতে পারছি। আপনি যা খুশি করুন, আপনি যা খুশি করুন, লেভারেজ নিন ইয়া না নিন, আপনাকে এখানে রিস্ক আপনার ক্যাপিটালে 1%ই রাখতে হবে, যেটা অলরেডি আমি এখানে শো করে রেখেছি। এই দেখুন 300 টাকা, মানে আজকে 30,000 টাকাতে যদি আমি ট্রেডিং করি, 300 টাকার বেশি আমি কিন্তু লস নেবো না, রাইট? এটুকু আগে আপনাকে ফিক্স করতে হবে, রাইট? এরপর ডিপেন্ড করছে আপনি কত প্রফিট নিচ্ছেন। হতে পারে আপনি হয়তো 1:1 বেরোচ্ছেন, হতে পারে হয়তো 1:1.5 ইয়া তো 1:2 1:3 বেরোচ্ছেন। তো আমি কনসিডার করলাম কি চলো না 1:1 না 1:2, আমি মাঝখানে নিলাম 1:1.5, মানে 300 জায়গায় আমি 300 টাকা লস নেওয়ার জন্য রেডি, বাট তার আগেন্সে একটু বেশি প্রফিট নেবো, 450 টাকা প্রফিট নিয়ে নেবো। পসিবল আছে একদম? আমাকে সবাই কমেন্টে বলবেন তো এটা পসিবল কিনা। আছে পসিবল। তো এর মধ্যে যদি রিস্ক টু রিওয়ার্ড ক্যালকুলেট করা হয়, ইট ইজ 1:1.5। তারপর চলে আসছে কি কটা ট্রেডিং ডেজ হয় আর কটা ট্রেডিং আমরা নেবো, কত ট্রেডিং নেবো। আমি কনসিডার করছি দিনে আমি একটাই ট্রেড নেবো, একটার বেশি ট্রেড নেবো না। তো একটা ট্রেড নিতে গেলে 20টাই রাখছি আমি, 22টাও যাচ্ছি না। নর্মালি ট্রেডিং ডেজ কোনো কোনো মাসে 20 হচ্ছে, কোনো কোনো মাসে 22 হচ্ছে, আমি 20 রাখলাম। একদম লিস্ট এক্সপেকটেশনে আমরা আজকে কাজ করব। 20 ট্রেডিং ডে এর মধ্যে আমি কনসিডার করলাম কি 15 দিন প্রফিট হলো, 5 দিন আমার লস হলো। প্রফিটেবল ডেজ দেখুন 15, লস ওয়ালা ট্রেড হচ্ছে 5, তাহলে আমার এখানে অ্যাকিউরেসি চলে আসছে 75%। দারুণ অ্যাকিউরেসি আসছে আমার এখানে, রাইট? এরপর আমরা বলছি কি লস করার সময় আমি 300 টাকার লস করব, প্রফিট করার সময় 450 টাকা, রাইট? তো টোটাল প্রফিট আপনার কি আসবে 5,250। বাট এরপর তো ট্যাক্সেস আছে, ব্রোকারেজ আছে, তো আমি কনসিডার করলাম 1,400 টাকা আমার এখানে মাইনাস করা হলো ট্যাক্স আর ওই সব নিয়ে, ব্রোকারেজ নিয়ে। তো গড় পড়তে আমার এখানে কত আসে, 3,850 আসলো সব ট্যাক্সেস কাটার পর। এটাই দেখুন তো মান্থলি কত জেনারেট হচ্ছে, মান্থলি কত আরওআই জেনারেট হচ্ছে। পুরো মাসে যদি আমি ট্রেড করি আমার আরওআই জেনারেট হয়েছে 12.83। আই থিঙ্ক এটা ডিসেন্ট, হ্যাঁ কি না? আমরা আজকে যখন সেভিংসে পয়সা রাখছি, পিপিএফে পয়সা রাখছি, বিভিন্ন সেগমেন্টে যখন পয়সা রাখি, কোনো ব্যাংকে পয়সা রাখি, কত রিটার্ন জেনারেট হয় ওখানে? 7% ম্যাক্সিমাম, তাও ইয়ারলি, সারা বছরে। এখানে আমরা মান্থলিতে বের করছি 12%। যথেষ্ট ভালো স্যার, হ্যাঁ একদম ভালো কি না? এবার দেখুন এটাই যদি আমি কম্পাউন্ডিং করি, মানে সারা বছর অ্যাকাউন্ট থেকে পয়সা বেরই করলাম না, আমি একবারে 30,000 টাকা রাখলাম, আর ওই ক্যাপিটাল দিয়ে আমি ট্রেড করছি, ওই ক্যাপিটাল দিয়ে ট্রেড করছি, কন্টিনিউ ওকে ইনক্রিজ করে যাচ্ছি, ওই যা ইনক্রিজিং ক্যাপিটাল হবে ওটা দিয়ে ফার্দার ট্রেড করছি, তাহলে কি হবে? তাহলে আমার এখানে বছর শেষে যে ক্যাপিটাল দাঁড়াবে সেটা হচ্ছে অ্যাপ্রক্স 1,13,000। আমাকে বলবেন তো ইজ দিস পসিবল অর নট, এটা পসিবল কিনা? আমি এখানে ফুল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রাখলাম, পসিবল আছে কিনা। সবাই বলবেন স্যার একদম পসিবল, বাট আমি বলবো না, এটা একদম পসিবল না। কেন? এখানে আমাদের ইমোশন তো আমি কিছু কনসিডারই করলাম না। অনেক সময় কি হয়, হয়তো দেখা গেল আজকে ট্রেডিং করার সময় কোনো নেগেটিভ নিউজ শুনতে পেলে, সকাল সকাল কোনো নেগেটিভ নিউজ চলে আসলো, ইয়া কোনো কারোর সাথে ঝগড়া হয়ে গেল, কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঝগড়া হয়ে গেল, বাড়ির মধ্যে কোনো ঝগড়া হয়ে গেল। এবার ওই দিনে যদি ট্রেড করতে নামেন, বাই ডিফল্ট প্রফিট আলা ট্রেডও আপনি লস করবেন, হ্যাঁ কি না? আমাকে বলবেন সবাই কমেন্টে এরম হয় কি না। তারপর ধরুন আমি প্রথম ট্রেড নিলাম দিনের, আর ওই ট্রেডটাই আমার লসে কনভার্ট হয়ে গেল। প্রথম ট্রেড নিলাম দিনের, ওটা আমার লসে কনভার্ট হয়ে গেল। তারপর সেকেন্ড ট্রেডে কি হয়, ওটা যদি আমি করতে যাই, যদি লসকে রিকভার করতে যাই, ম্যাক্সিমাম চান্স এটাই
ওটাও লস হবে, কি না? লস হয় তো। এবার এই লসের চক্করে আমরা ওভার ট্রেডিং করে ফেলি। ওভার ট্রেডিং করার চক্করে এই যে মান্থলি আরওআই যে আমরা বলছি, ওটাও আসে না। টেনে টুনে হয়তো 5% 6% আসলো। ভাবুন এতটা ঝগড়া করে, এতটা খাটাখাটনি করে যদি এটাও না জেনারেট করতে পারি তাহলে কি করলাম, রাইট? আমি যদি বলি 12% যেটা এখানে লিখলাম, টেনে টুনে হয়তো 10% পেলেন, 8% পেলেন, রাইট? চলুন এটা তো চলো ইন্ট্রাডে দেখলাম। ইন্ট্রাডেতে সাইকোলজি খুব হ্যাম্পার হয়, মানে ওভার ট্রেডিং করে ফেলি, মাল্টিপল প্রবলেমস আছে, ট্রেডিং সাইকোলজিক্যাল প্রবলেম থাকে। বাট এবার আমি যদি সুইং ট্রেডিংয়ে চলে যাই, এখানে মাথায় রাখবেন আমরা পার্সেন্টেজ কিন্তু 12.83 রেখেছিলাম, ঠিক আছে? তো এবার আমি ধরুন সুইং ট্রেডিং জন্য একটু বেশি ক্যাপিটাল দিয়ে কাজ করবো, ভালো করে বুঝবেন এখানে আমি কি বলার চেষ্টা করছি। আমরা এখানে ধরুন 40,000 ক্যাপিটাল দিয়ে কাজ করছি, ঠিক আছে? তো 40,000 ক্যাপিটাল যখন সুইং ট্রেডিং করব, আমাকে যে রিস্ক রাখতে হবে দ্যাট ইজ ম্যাক্সিমাম 5%, ওর বেশি কিন্তু রিস্ক রাখা উচিত না, ঠিক আছে? 40,000 ক্যাপিটালে আমি ম্যাক্সিমাম একটা ট্রেডে 2,000 টাকা বেশি লস নেবো না। ফাইন, খুব ভালো কথা। তো তার আগে এসে তাহলে প্রফিট কত নিতে পারি? পসিবল আছে আমি এখানে 4,000 টাকা প্রফিট নেবো, একদম পসিবল। 1:2 তে আমরা কাজ করছি, এই যে রিস্ক টু রিওয়ার্ড 1:2 রাখলাম, পসিবল আছে, রাইট? এবার এর মধ্যে মাসে কটা ট্রেড নিতে পারি? আমি একদম কম রাখলাম, আমি 4টে বা 5টাও রাখছি না, 3টে। এটা অ্যাকচুয়ালি আমার ক্যালকুলেশনটা, আমি লাস্ট মান্থে সুইং ট্রেডিংয়ে অলমোস্ট 3টে স্টকেই ট্রেডিং করেছিলাম। আমার ক্যালকুলেশন আমারই রেখেছি। 3টে স্টকের মধ্যে একটা স্টকে ওই দিনে স্টপ লস হিট হয়েছে, মানে একই দিনে স্টকটা মনে হচ্ছিল ভালো আপসাইড হিসাবে ভাই করলাম। আর এটা হচ্ছে আপনার 20 তারিখ, দেখবেন 20 ডিসেম্বরে একটা বড় ফল এসেছিল, সব ইন্ডেক্স, সব স্টক, সব জায়গায় ফল এসেছিল। আবার ওই দিনই আমার স্টপ লসে এক্সিট করতে হলো, কিছু করার নেই। এক্সিট করেছি, 2,000 টাকা লস নিয়ে বেরিয়েছি। এবার ক্যাপিটাল আমার এটা কনসিডার করবে না, ক্যাপিটাল আমার ডিফারেন্ট হতে পারে, বাট ওই হিসাবে আমি 5% তো আমার লস নিলাম। এবার আরও দুটো ট্রেড হয়েছে, তার আগে একটা ট্রেড হয়ে গেছে যার মধ্যে আমার প্রফিট হয়েছিল, তারপর আরেকটা ট্রেড নিলাম, বলে ওই ওই দিনকার ফলের পর আরেকটা ট্রেড অপরচুনিটি পেয়েছিলাম, ওখানে আবার আমার ভালো প্রফিট এখনও চলছে, হোল্ড করছি। এবার আমি যেই রিস্ক টু রিওয়ার্ড ফলো করি জেনারেলি সেটা হচ্ছে 1:2, ঠিক আছে? মাসে 3টে ট্রেড নিলাম, দেখুন দুটো ট্রেড আমার প্রফিট, একটা ট্রেড লস, গড় পড়তে আমার এখানে কত প্রফিট আসছে? 1,000 টাকা। আমি এখানে চার্জেস কনসিডার করছি কি 70 টাকা করে আমার চার্জেস কাটলো, ঠিক আছে? 210 টাকা। ওখানে ব্রোকারেজ মনে আছে কত গেল? ওখানে ইনকাম এসেছিল এখানে 6,000 টাকা, ইন্টারেতে আমার ইনকাম এসছে প্রায় 5,000 টাকা। 5,000-এ আপনার 1,400 টাকা তো লসই হলো। এবার সুইং ট্রেডিং করার সময় আমার তো চার্জেস খুবই কম। কেন কম? এখানে ব্রোকারেজ হয় না, এখানে শুধু ট্যাক্সেস কাটে, ঠিক আছে? আর আমি এখানে ফাইনাল আউটকাম যদি দেখি 5,790 টাকা আমার ইনকাম আসলো। আরওআই কত জেনারেট হলো? 14%। অনেকে বলবেন স্যার এটা তো অনেক বেশি, এরকম তো আসে না। অনেকে বলবেন স্যার এটা ইজিলি আসে। চলো আমি আরও কমিয়ে দিই, একদম কমিয়ে দিই। আমি ধরুন এখানে রিস্ক টু রিওয়ার্ড রাখছি 1:1.5, 2,000 রিস্ক নিয়ে 3,000 টাকা প্রফিট করব। তাহলে দেখুন 9.48% আমার এখানে প্রফিট আসছে মান্থলি বেসিস। এটাকে যদি আমি কম্পাউন্ডিং করি, সেম সিনারিও পুরো বছর যদি চালাই, পয়সা উইথড্রল করছি না, যা পয়সা আসছে ধরুন 40,000, ওর মধ্যে প্রফিট করে 40,000, 43,790, এটা নেক্সট মাসের জন্য ক্যাপিটাল। ওর মধ্যে আবার ট্রেডিং করলাম, ওর মধ্যে অ্যাপ্রক্স 9 to 8% আমার প্রফিট হলো, কম্পাউন্ডিং করছি। মান্থ এন্ডে আমি ধরে নিচ্ছি এখানে আমার প্রফিট যে জেনারেট হলো সেটা হচ্ছে অ্যাপ্রক্স কত, ধরে নিচ্ছি না, এটা ক্যালকুলেট করেছি, কম্পাউন্ডিং করা হয়েছে। তো এটা তৈরি হয়ে যাচ্ছে 1,18,000 কাছাকাছি। পার্সেন্টেজ ওয়াইজ যাই 196%। লোকজন এটা স্বপ্ন দেখেন কি এত পয়সা বানাবো, এটা অ্যাকচুয়ালি সুইং ট্রেডিং থেকে পসিবল। এটাই যদি কন্টিনিউ 3 বছর চালানো যায় তাহলে আপনার 40,000 ক্যাপিটালই 10 লাখে কনভার্ট হবে। দিস ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যালি পসিবল। এখানে একটা ছোট কোয়েশ্চেন আসবে, স্যার আপনি তো কম্পাউন্ডিং করছেন বছরে, কিছু কিছু মাস তো থাকে যখন মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে থাকে, কি না? আমি পজিটিভ নেগেটিভ দুটো পয়েন্টই ধরছি। কিছু কিছু মাস থাকে যখন মার্কেট ফুল নেগেটিভ ট্রেন্ডে চলছে, মানে বিয়ারিশ চলছে, ওই সময় তো কোনো স্টকে এন্ট্রি পাচ্ছি না। এবার এখানে ডিপেন্ড করে আপনি স্টক সিলেকশন কীভাবে করছেন। দুটো ওয়ে আছে, দুটো না অ্যাকচুয়ালি 3টে ওয়ে আছে, আমি জাস্ট হালকা ফুলকা আইডিয়া দিচ্ছি। একটা ওয়ে হচ্ছে টেকনিক্যাল দিয়ে চেক করা, টেকনিক্যাল অ্যানালাইসিস করা। একটা ওয়ে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা। একটা ওয়ে হচ্ছে টেকনো ফান্ডামেন্টাল, টেকনো ফান্ডা, FUNDA, টেকনো ফান্ডা অ্যানালাইসিস করে, মানে মেইনলি 3 রকম অ্যানালাইসিস হয়, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, টেকনো ফান্ডামেন্টাল। টেকনিক্যালে আমরা খুব একটা বেশি ফান্ডামেন্টাল ফলো করি না,
ঠিক আছে? যেই স্টক আমাদের প্রাইস অ্যাকশনে চলে আসছে, আমাদের স্ট্র্যাটেজির মধ্যে চলে আসছে, যে কোনো স্ট্র্যাটেজি হোক না কেন, ওই স্ট্র্যাটেজির মধ্যে চলে আসছে, ওই স্টকে আমরা এন্ট্রি নেবো। আমরা হয়তো ওই স্টকে 10% ইয়া 12% প্রফিট নিয়ে বেরিয়ে যাচ্ছি, ইয়া 15% প্রফিট নিয়ে বেরোচ্ছি, ডিপেন্ডিং অন স্টক কিরম মুভ দিচ্ছে। এবার ফান্ডামেন্টালি কি হয়, যখন আপনি ফান্ডামেন্টাল স্টাডি করবেন, ওখানে স্টকের এন্ট্রি একটু কম পাওয়া যায়। এবার ফান্ডামেন্টাল স্টাডি করলে ম্যাক্সিমাম টাইম কি হয়, ডাউন ট্রেন্ডিং মার্কেটে আপনি এন্ট্রি পাবেন না, বাট টেকনো ফান্ডামেন্টালে প্রত্যেক মাসে একটা দুটো এন্ট্রি থাকে। এটা বলবো না কি বুলিশ মার্কেটে বেশি এন্ট্রি আসছে, বিরিশ মার্কেটে কম। এখানে মোটামুটি রেগুলার বেসিস সেমই থাকে, সিমিলার থাকে। তো আপনি টেকনো ফান্ডামেন্টাল ইউজ করতে পারেন। টেকনো ফান্ডা মানে এখানে ফান্ডামেন্টালও স্টাডি করছি, এখানেও আমি টেকনিক্যাল অ্যানালাইসিসও করছি। দুটো যখন ম্যাচ হবে তখনই গিয়ে ট্রেড নেবো। তো এরম টাইপ অফ অ্যানালাইসিস করলে, এরম টাইপ অফ স্টক সিলেকশন করলে মোস্ট পসিবল চান্স আমরা মান্থলি, আমি 10%ও ধরছি না, 9.48%, আপনি কমিয়েও দেখতে পারেন, অনেক কমই আসবে। তো অ্যাটলিস্ট 100% ক্যাপিটাল গেইন হয়ে যাচ্ছে, যেটা আজকে আপনি যদি পিপিএফ এ পয়সা রাখেন, সেভিংস অ্যাকাউন্টে পয়সা রাখেন, কত আসে ওখানে আমাদের রিটার্ন? 7%, 8%। এখানে আমরা 100% জেনারেট করছি। আমি যদি বছরে 5%ও জেনারেট করি, তাহলেও আমার 70-60% ইনকাম জেনারেট হচ্ছে স্টক মার্কেট থেকে। দিস ইজ দ্য পাওয়ার অফ ট্রেডিং। এটা দেখুন আপনারা, ইন্ট্রাডেতে যদি যাই, আমাকে রোজ ট্রেডিং করতে হচ্ছে, রোজ একটা টেনশন থাকে কি ট্রেড করব কি করব না, কি হচ্ছে, প্রফিট আজকে কম হচ্ছে বেশি হচ্ছে, রোজ একটা টেনশন। 12% এখানে জেনারেট, 277% আমার এখানে ইয়ারলি আসছে। আমি এখানে মাত্র 3টে ট্রেড করে দেখুন কত রিটার্ন জেনারেট করেছি, রাইট? একটা আইডিয়া পেলাম। এবার নেক্সট চলে আসে, স্যার যদি আমাকে সুইং ট্রেডিং করতে হয় তাহলে কি স্ট্র্যাটেজি ইউজ করা যায়? তো এর জন্য আমি ভাবছি একটা ভিডিও আলাদা করে বানাবো কি সুইং ট্রেডিং এর জন্য কিরম টাইপ অফ স্ট্র্যাটেজিস থাকে। আমি জাস্ট হালকা আইডিয়া দিচ্ছি আজকে কি সুইং ট্রেডিং এর জন্য অনেক সময় আমরা ব্রেকআউট স্ট্র্যাটেজি ইউজ করি। ব্রেকআউট স্ট্র্যাটেজি বলতে গেলে ধরুন আমি এই পার্টিকুলার চার্টে ডেইলি টাইম ফ্রেম যদি দেখি, আপনি এখানে জাস্ট দেখুন হালকা ফুলকা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল মার্কেটের কাছে। জাস্ট একটা আইডিয়া দিচ্ছি ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি কাকে বলা হয়। এখানে দেখলাম একটা ক্যান্ডেলে ব্রেকআউট হলো, নেক্সট ক্যান্ডেল উপরে চলে গেছে, এখানে একটা এন্ট্রি হতে পারতো, দেখুন কত বড় মুভ আসলো। এটাকে বলা হয় ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজি। এটা সুইং ট্রেডিং এ দেখছি ডেইলি টাইম ফ্রেমে, রাইট? আর কি হয়, আর হচ্ছে রিভার্সাল ট্রেডিং স্ট্র্যাটেজি। মানে আপনি দেখতে পেলেন কি মার্কেট একটা বিয়ারিশ ট্রেন্ডে ছিল, এখানে দেখুন মার্কেট দারুণভাবে বিয়ারিশ ট্রেন্ডে ছিল, আপনি দেখলেন সাপোর্টের কাছাকাছি একটা ডাবল বটম বানিয়েছে, নেকলাইন ব্রেক করলো, আপনি এখানে এন্ট্রি করলেন, আপনি জাস্ট এখানে এন্ট্রি করলেন। এটা হচ্ছে রিভার্সাল ট্রেডিং স্ট্র্যাটেজি। দেখুন কত বড় মুভ আসলো। আমরা যদি এখানে রিস্ক টু রিওয়ার্ডের কথা বলি, ধরুন এখানে যদি এন্ট্রি করতাম, আমার রিস্ক অ্যাপ্রক্স এই লো এর কাছাকাছি, ধরুন হ্যাঁ এই লো এর কাছাকাছি, আমার রিওয়ার্ড দেখুন তো কত আসলো, 1:3.64, 1:4 অলমোস্ট আই থিঙ্ক দিয়েছে, না 1:4 দেয়নি, 1:3.94 দিয়েছে। তো দারুণ এখানে আমরা রিটার্ন পেলাম। এবার ডিপেন্ড করছে আপনি কোন টাইপ অফ স্ট্র্যাটেজি ইউজ করছেন। আমাকে কমেন্টে জানাবেন কি আজকে ভিডিও দেখে কি মনে হচ্ছে, কি আপনারা নিজের ট্রেডিং স্টাইল কি চেঞ্জ করবেন? অনেকে আছেন যারা জব করছেন, অনেক টেনশন থাকে কি আজকে আমাকে ট্রেডিং করতেই হবে। আপনারা দেখুন, যদি আপনারা জব করতে করতে দিনের শেষে কোনো একটা অ্যানালাইসিস করলেন, ডেইলি টাইম ফ্রেম স্টকে অ্যানালাইসিস করলেন, আমি ভিডিও বানাবো, এরকম ভিডিও আমরা সোর্সের আমি রাখছি পুরো সিরিজে, কি কীভাবে স্টক সিলেকশন করতে হয়, একটা ভিডিও বানাবো এর উপরে। আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কীরকম টাইপ অফ ভিডিও চান সুইং ট্রেডিংয়ের উপরে। আর আমি এরকম ভিডিও বানাবো কি স্টকগুলো কি করে বাঁচতে হয়। আজকে পসিবল ছিল, বাট আজকে এনএসসি ওয়েবসাইট ওপেন হচ্ছে না, আই থিঙ্ক ওপেন হয়তো হচ্ছে, বাট হচ্ছিল না একটু সকালে। তো আমি এনএসসি ওয়েবসাইট থেকে কি করে স্টক সিলেকশন করব নেক্সট উইকের জন্য, ওটার উপর একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আমাকে জানাবেন এরকম ভিডিও দরকার কিনা। এইগুলো করার পর আপনারা কমেন্টে জানান কি কি মনে হয়, কি ইন্ট্রাডে বেটার না সুইং ট্রেডিং বেটার। আমি আপনাদের উপরে কোয়েশ্চেনটা রাখলাম, আপনারা আনসার দিন। আজকে পুরো অ্যানালাইসিস দেখার পর আপনারা বলবেন কোনটা বেটার। ঠিক আছে, চলুন আজকে ভিডিও আমি এই অবধি রাখলাম। আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন কি কোন ট্রেডিং স্টাইল আপনার জন্য বেটার হতে পারে, কোনটা দিয়ে আমরা বেশি রিটার্ন জেনারেট করতে পারি, কোনটা দিয়ে আরামসে রিটার্ন জেনারেট করতে পারি উইদাউট এনি টেনশন। তো প্লিজ আমার কমেন্টে জানাবেন আপনার কোনটা ফলো করবেন। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে আমাদের নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।